দেশে চলমান নানান ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর ধারাবাহিকতায় আজ বসবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না। রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, ডক্টর ইউনূসের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংস্কার কমিশন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার, পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি ছাত্রদের কাছ থেকেই শুনতে চেয়েছেন। ভারতের সঙ্গে সম্পর্কে দেশের সম্মান যাতে বজায় থাকে তা নিয়েও আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আপনারা যদি মনে করেছেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার লন্ডন সময় রাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, চিন্তা করাও যায় না কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতি বছর তারা $16 বিলিয়ন করে পাচার করেছে। এ সময় ভারতকে বাংলাদেশ বিরোধিতা বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল বন্ধুগণ। আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি। আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ, আবার অনেকে আছেন যারা তরুণ। এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে। মামলা, মোকদ্দমা, হত্যা, খুন, যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। অনেক সাংবাদিক আছেন তারাও পালিয়ে চলে এসেছিলেন, কারণ উপায় ছিল না, সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না। আজকে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচিতে চাকরি দিয়ে এবং বিদেশে নেওয়ার কথা বলে শতাধিক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও প্রতারক আব্দুল মতিন। অভিযোগ রয়েছে পাওনা টাকা চাওয়ায় হত্যা করেছেন বন্ধুকেও। ঘটনার 1.5 মাস পার হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ বলছে আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অন্যদিকে টাকা ফেরত পাবার প্রত্যাশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমর। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেকার যুবকদের সরকারি চাকরি দেওয়া ও বিদেশে নেওয়ার কথা বলে জনপ্রতি 2 থেকে 10 লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন চালা গ্রামের আব্দুল মতিন। এই প্রতারকের খপ্পরে পা দেন তার বন্ধু রাসেল হোসেন। রাসেলের ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে 3 ধাপে 8.5 লাখ টাকা নিয়ে সাদা টেম্পে স্বাক্ষর করে মতিন। 3 বছরেও চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে মতিন টাকা দেওয়ার কথা বলে গত অক্টোবর আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকার একটি ভবনে রাসেলকে আটকে রাখে। 2 দিন পর ক্ষতবিক্ষত অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ধার হিসাবে, পরে চাকরির জন্য
চাকরির ব্যাপারে ওকে পুরো টাকা আমরা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আজ না কাল কান্না পড়ছে এরকম করে আমাদের টাকা না দিয়ে পরে আমাদের ভাইকে বলছে যে আমি টাকা দেব, ঢাকায় আশুলিয়ায় গাজীরচর নামে একটা স্থানে টুকু সাহেবের বাসা। আমার ছোট একটা মেয়ে আছে, আমার এই মেয়ে আর আমার জীবন কিভাবে কাটাবো এই বিচার আমি চাই, আর আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। যার পরে দীর্ঘ 1.5 বছর পরে আমার ছেলেকে ফোন দিয়ে যোগাযোগ করে কয় যে রাসেল আমি তো এলাকায় আরো মেলা টেহার ঋণ আছে, আমি তো ঋণ দিতে পারি না, আমি মানুষ মাইরে হালা দিব, তাহলে আপাতত তোমার টাকাটা দেই। শ্বশুরবাড়িতে শাশুড়ির সামনেই মতিন এসব টাকা নিতেন। এমন ঘটনার ভিডিও থাকলেও এখন অস্বীকার করছেন মতিনের শাশুড়ি। বাসার থেকে আমার ছেলে আমি কোনো আমরা টাকা পয়সা নেই, আমাদেরকে কেউ জানায় 1 টাকা আমাদের সামনে ওই ছেলেকে দেয়। আশুলিয়া থানার ঘটনায় মামলার নথি পাঠিয়েছে পুলিশ। আসামি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে, জানিয়েছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ। আসামি মতিন, ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। যদি এলাকার লোকজন আমাদের লিখিত কোনো অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং আমরা আশাবাদী যে ওদের আশুলিয়া থানা যদি আমাদের কাছ থেকে সহায়তা চায় আমরা সর্বোত্তক সহায়তা করে আসামিদের গ্রেফতার করব। এদিকে রাসেল হত্যার ঘটনায় ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বেলকুচি থানার সামনে ভুক্তভোগীদের স্বজন ও কয়েক গ্রামের নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ইলিয়াস কমল, মাই টিভি। টাঙ্গাইলের মির্জাপুরের বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। বাড়ি 2 জাতের 4000 বস্তা এর সমপরিমাণ আদা মাটিতে চাষ করেছেন তিনি। মাটির তুলনায় বস্তায় আদার ফলন ভালো হওয়ায় সামনের বছর 20,000 বস্তায় আদা চাষের আশা করছেন তিনি। তার দেখা দেখি এরই মধ্যে বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুরের বাসতৈল ইউনিয়নের গায়ের বেতিল এলাকার পশু চিকিৎসক আবুল হোসেন চিকিৎসার পাশাপাশি 4000 বস্তায় আদা চাষ করেছেন তিনি। তাছাড়া 4000 বস্তা সমপরিমাণ আদা মাটিতেও চাষ করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে দিনাজপুর থেকে বাড়ি 2 জাতের 8 মণ আদা এনে রোপণ করেন আবুল হোসেন। মাটিতে রোপণ করা আদার তুলনায় বস্তায় আদার ফলন হয়েছে অনেক বেশি। বস্তার মাঝে সুবিধা হয়, এটা বাইরে থেকে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে পারে না, কোনো অসুখ বিসুখ বালা মুসিবত নিচে থেকে কেসে এইগুলা কোনো সময় বস্তার মাঝে ঢুকতে পারে না। এই কারণে আদাগুলা সবসময়ই ভালো থাকে। মালিক দয়া করলে এই বছর পরিমাপে 8000 বস্তার মতো করছি, যদি আল্লাহ দয়া করে তাহলে আমি সামনের বছর 20,000 বস্তার মতো আমি একটা উদ্যোগ নিয়ে রাখছি। বস্তায় আদা চাষ করা যায় এমন বিষয় জানতেন না স্থানীয়রা। আবুল হোসেনের এই ফলন দেখে এই পদ্ধতিতে আদা চাষে ঝুঁকছেন তারা। 50-55 বছরে এরকম আদা দেখি নেই যে বস্তার মধ্যে আদা হয়। আমরা দেখি আগামী চান্সে রোয়ার নিয়ে ব্যবস্থা করতেছি। এইরকম আদা চাষ আগে পর্বে কখনো আমাদের পাহাড় অঞ্চল আসে নাই, এই সর্বপ্রথম আসলো। তবে আদা চাষ দেখে খুব ভালো লাগলো। এই পদ্ধতিতে আদা চাষ করার জন্য আমিও উদ্বুদ্ধ। এরই মধ্যে বীজ হিসেবে আবুল হোসেনের বেশিরভাগ আদাই বিক্রি হয়ে গেছে। বস্তায় চাষ করা আদার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর বাড়ি 2 জাতের আদার আঁশ না থাকায় ফলনও হয় ভালো বলছে কৃষি বিভাগ। সার প্রয়োগ করছে নির্দিষ্ট সুষম মাত্রায় এবং ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করার ফলে আমরা আশা করতেছি প্রতি বস্তায় আমরা 2 থেকে 2.5 কেজি গড়ে আদা পাবো, এবং এই আদাগুলো আমাদের আশেপাশের গ্রাম থেকে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে অনেকে চাষ করতে আগ্রহী হয়েছে। এবছর টাঙ্গাইল জেলায় 1,05,000 বস্তা আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 85,000 বস্তা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জানাবো গ্রাম বাংলার খবর। আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদাকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে তৌহিদ শেখ তন্ময়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত 5 আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন তিনি। গত শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভিকটিমের সাথে তৌহিদ হোসেন নামে তন্ময় নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ প্রায় 2-2.5 বছর যাবত। তো এই তথ্য পাওয়ার পরে আমরা তৌহিদ হোসেন তন্ময়কে গ্রেপ্তারের চেষ্টা করি আমাদের সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে। তাকে আমরা বরিশালের বোলা জেলা ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই।
বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে দুটি ট্রেন সহ 6 দফা দাবিতে যশোর রেল স্টেশনের রেলপথ অবরোধ করে যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। মঙ্গলবার যশোর রেল স্টেশনের বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসূচি পালনের সময় জেলা প্রশাসক আজহারুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে দুটি ট্রেন, দর্শনা যশোর ঢাকা রুটে দুটি ট্রেন, নিজ শহর থেকে ঢাকায় অফিস করা ট্রেনের সময়সূচি সুলভ বগিযুক্ত করা, যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, ট্রেনের টিকিট প্রাপ্তি সহজ করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা খুলনা রুটে ডাবল রেলপথ চালু করার দাবি জানান। যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনা সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না বলে হুঁশিয়ারি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানীবাজারে এক সমাবেশে কথা বলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন সৈকত। এর আগে ভারতের আগ্রাসনের বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল করে রাজশাহী বিএনপি। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে যুক্ত মোদী সরকারের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো শোভা পায় না। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠন। নতুন বাজার দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মীর বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু, দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর ছাত্র দলের রোকনুজ্জামান রোকন সহ অন্যান্যরা। ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। গতকাল বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম সহ জেলা, উপজেলা এবং শহর বিএনপির যুবদল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। ভারতের আগরতলা বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার আয়োজনে উপজেলা বাস টার্মিনাল থেকে একটি মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আল মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সংগঠক আশিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য আমির হামজা, কুমারখালী উপজেলা ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, নয়ন হোসেন রবিন, মাশরাফুল ইসলাম তিহা সহ অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের মেহেন্দিগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিককালে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল খালেক হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করতে জানে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে রংপুরের পীরগঞ্জের চৌরাহাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দোয়া কামনা এবং পৌরসভা কর্মী সভায় এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে রংপুর বিএনপি।
ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে বাংলাদেশে হামলা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা হচ্ছে। তারই প্রতিফলন ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়ন বড়তলা মাঠে যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। ভাকুরতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমিন। সরকার বিগত দিনে লুটপাট করে গিয়েছে, অর্থ পাচার করে গিয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, দখল করেছে। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করবে। এবং অনেক আসামি এখন যশোরের ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপি কর্মীদের মান উন্নয়ন এবং সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার ঢাকুরিয়া মান উন্নয়ন ও সম্প্রীতি সভায় বিএনপি সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী শেখ, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মাস্টার শহীদুল ইসলাম, বিএনপি পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মাঠ সংলগ্ন চত্বরে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে সংগঠনের রবিন সোহেল এবং খন্দকার আব্দুস সামাদের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া। সংগঠনের উপজেলা সভাপতি তৈয়ব মুন্সির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান চুন্নু সহ অন্যান্যরা। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক রাতে শিক্ষকের বাড়ি সহ দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা শিক্ষক সহ তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে, পরে লুটে নেয় স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র। সোমবার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম এবং তার বড় ভাই জয়নাল আবেদিনের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। কালীগঞ্জ উপজেলা চত্বরে মঙ্গলবার সকাল 10টায় এই মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। ময়মনসিংহে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচি 27 জন শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা হয়েছে। সকালে নগরীর শম্ভুগঞ্জে আশার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় সিনিয়র জেলা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থাপক সামিউল হক। বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক জসিমউদ্দিন, সিনিয়র শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, জসিম আহমেদ এবং আলমগীর হোসেন। 6.5 লাখ শিক্ষার্থীকে কাজে লাগান এবং নিবেদিত প্রাণ